আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। প্রিয় শিক্ষার্থী, এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়েরই 1 এবং 2 সৃজনশীল আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের আলোচনা করব সৃজনশীল 3, 46 পৃষ্ঠা 46 পৃষ্ঠা সৃজনশীল 3। প্রিয় শিক্ষার্থী, তো দেখো এই সৃজনশীল 46 পৃষ্ঠা সৃজনশীল 3 কি লেখা আছে। ক নম্বরে বলা আছে গ্রাহকদের সেবা মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, মুনাফা জাতীয় আয় আমি আগেও বলেছি, আগের ভিডিওতে বলেছি, মুনাফা জাতীয় আয় হলো ওই আয়গুলি যে আয়গুলি খুব দ্রুত পাওয়া যায়, একাধিকবার বছরে একাধিকবার পাওয়া যায়, মাসে মাসে পাওয়া যায়, ওই এবং টাকার পরিমাণ ছোট হয়, ওই আয়গুলোকে বলা হয় মুনাফা জাতীয় আয়। এবং এই আয়ের উপযোগিতা বা সুবিধা অতি দ্রুত শেষ হয়ে যায়, অতি দ্রুত পাওয়া যায় এবং অতি দ্রুত শেষ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার চলো আমরা ক নম্বর অঙ্কটা করি। প্রিয় শিক্ষার্থী, দেখো ক নম্বর অঙ্কটা বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। তাহলে আমার একটা গড় করতে হবে, ছোট্ট একটা গড় করতে হবে, টাকা টাকা। শিক্ষার্থী, বিবরণ টাকা, শিরোনাম দিব মুনাফা জাতীয় আয়। প্রথমে দেখো মুনাফা জাতীয় আয়ের মধ্যে এখানে কি কি আছে। তো এখানে দেখা আছে প্রথমেই জন্মদিনের অনুষ্ঠান বাবদ জন্ম অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায়। জন্মদিনের অনুষ্ঠানের বিল আদায়, জন্মদিনের অনুষ্ঠানের বিল আদায় 22,000 টাকা। তারপর এখানে দেখো লেখা আছে গ্রাহকের সেবা প্রদানের দ্বারা প্রাপ্তি, সেবা প্রদানের ধারা প্রাপ্তি, সেবা প্রদানের প্রাপ্তি 25,000 টাকা। 25,000 টাকা এদের যোগ করলে হয়, দুইটা অ্যামাউন্ট যোগ করলে 47,000 টাকা। এই হলো মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। প্রিয় শিক্ষার্থী, আশা করি মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ তোমরা বুঝতে পেরেছ। এখানে দুইটা অ্যামাউন্টের কথা বলছে, জন্মদিনের অনুষ্ঠানের বিল বা আদায় এবং সেবা প্রদানের ধারা প্রাপ্তি। এই দুইটা অ্যামাউন্ট যোগ করলে, কারণ জন্মদিনের অনুষ্ঠানের বিল আদায় এই টাকাটা যে কোনো সময় পাওয়া যেতে পারে, আজকে অনুষ্ঠান করছে পাওয়া যাবে, কালকে অনুষ্ঠান করলে পাওয়া যাবে, এই জন্য এটা মুনাফা জাতীয় আয়। সেবা প্রদানের বিনিময়ে যে টাকা দেওয়া হয় ওইটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, 25,000 টাকা। তাহলে আমরা দেখতে পেলাম 47,000 যেটা যোগ করা হয় 47,000 টাকা, এটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব খ নাম্বার। শিক্ষার্থী, খ নম্বরে দেখো বলছে যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তো আমরা পথে করেছি মুনাফা জাতীয় আয়, এখন করব মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় কোনগুলি? যে ব্যয়গুলি নিয়মিতই সংগঠিত হয় এবং যার সুবিধা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং যার টাকার পরিমাণ খুব ছোট হয়, তাকে মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। তো চলো এখন মুনাফা জাতীয় ব্যয় করব। আচ্ছা,
আমরা এখানে নাম দিব, এটা একটা ঘর বানাতে হবে। তোমরা অবশ্যই খাতা কলম এবং বই নিয়ে বসবে। প্রথমে দেখো লেখা আছে প্রচারণা বাবদ ব্যয় করা হলো, এখানে লিখবো বিবরণ, এখানে লিখবো টাকা, উপরে শিরোনামটা দিব, ফোন নম্বরটা একটু লিখে নিলাম, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আচ্ছা, তো লিখে ফেললাম, তোমাদের ঘর কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা দেখবো, প্রথমে দেখো প্রচারণা বাবদ ব্যয়। প্রচারণা বাবদ ব্যয়, প্রচারণা বাবদ ব্যয় কত টাকা? 3000 টাকা। তারপরে এখানে দেখা আছে মালামাল আনানোর ভ্যান গাড়ি মেরামত, ভ্যান গাড়ি মেরামত, ভ্যান গাড়ি মেরামত 1000 টাকা। তারপরে এখানে দেখো আমার কর্মচারী বেতন, বেতন প্রদান, বেতন প্রদান হলো 9000 টাকা। তারপর ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ, আচ্ছা, ভাড়া পরিশোধ 50,000 টাকা, এই অ্যামাউন্ট একটু বড়। তো এই হলো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। সৃজনশীল 3-এর মধ্যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আর মনে হয় নাই, তো এখন আমরা এগুলি যোগ করব। তো এখানে যোগ করার ফলে এখানে হচ্ছে যে, তো এখানে দেখো 50, 59, 60, 63,000 টাকা, এখানে হয় মোট 63,000 টাকা। এই হলো মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আমাদের খ নাম্বার হয়ে গেল। তোমাদের পরীক্ষার মধ্যেও ঠিক এরকম ভাবেই একটা অঙ্ক আসবে, তোমরা এরকম ভাবে অঙ্কটা করতে হবে। খ নাম্বারে নাম্বার থাকবে 4। তোমরা যদি অত্যন্ত একটু সতর্কতার সাথে যদি অঙ্কগুলি করো, তাহলে এই অঙ্কগুলি করতে পারবে, অনেক সহজ অঙ্কগুলি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি খ নাম্বারটা বুঝতে পেরেছো। ক নাম্বারটা ইতিপূর্বে করেছি, খ নাম্বারটা শেষ হলো। এখন আমি করব গ নাম্বারটা। গ নাম্বারে বলেছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয়, প্রিয় শিক্ষার্থী, আগে একটু বলে নেই মূলধন জাতীয় ব্যয় কোনগুলি। আমি এটা মুছে দিলাম, টাকাটা মুছে দিলাম। এখানে হচ্ছে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। মূলধন জাতীয় ব্যয়, আমি বলি নেই মূলধন জাতীয় ব্যয় কোনগুলি, যে ব্যয়গুলি প্রতিষ্ঠানে নিয়মিত ঘটে না, যেগুলি দীর্ঘমেয়াদী, যার সুবিধা দীর্ঘমেয়াদ পর্যন্ত পাওয়া যায়, সেগুলিকে দীর্ঘমেয়াদী ব্যয় বলে থাকে। তো এই অঙ্কের মধ্যে দেখো দীর্ঘমেয়াদী ব্যয় কোনগুলি আছে, চলো একটু দেখে নেই। এখানে প্রথম আছে তৈজসপত্র ক্রয়, এটা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ব্যয়। গ নাম্বার তৈজসপত্র ক্রয়, তৈজসপত্র ক্রয় রেখে 80,000 টাকা। আচ্ছা, এরপরে আছে সাজসজ্জা ক্রয়, সাজসজ্জা সামগ্রী ক্রয়, সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা। সাজসজ্জা সামগ্রী ক্রয় 20,000 টাকা। তো এরপর দেখো নষ্ট রেফ্রিজারেটর বাবদ কম্প্রেসার ক্রয়, এরপরে আছে কম্প্রেসার ক্রয়, কম্প্রেসার ক্রয়, কম্প্রেসার ক্রয়ে দেখো এখানে আছে 8,000 টাকা। আচ্ছা, তারপর হলো আরেকটা আছে আলমারি ক্রয়, আলমারি ক্রয় হচ্ছে 25,000 টাকা। এই হলো আমার মোট 80, এই হলো আমার
মুনাফা মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। তো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ এখানে আমি এখন যোগ করব। তো এগুলি যোগ করলে আমার এখানে দাঁড়াচ্ছে 1,33,000 টাকা। 1,33,000 টাকা। তোমরা শিক্ষার্থী বিন্দু তোমরা এটা যোগ করে নিবা, 1,33,000 টাকা। তো শিক্ষার্থী বিন্দু এই হলো আমার গ নাম্বার মূলধন ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। সৃজনশীল 3 হয়ে গেল। তো যারা এর আগে সৃজনশীল 1 এবং 2 দেখতে চাও তারা আমার এই ভিডিওতে আমার চ্যানেলে 1 এবং 2 করা আছে। আজকে এখন 3 হলো। তোমরা যদি অঙ্কগুলি বই খাতা নিয়ে অঙ্কটা দেখো তাহলে অত্যন্ত সুন্দর সাথে বুঝতে পারবা। তো এখানে আর তেমন আর কিছু বাকি নেই। তো এইভাবেই আমাদের অঙ্কগুলি করতে হয়। তারপর পরের ভিডিওতে অবশ্যই আমি সৃজনশীল 4 নিয়ে আসবো। সেই সাথে ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম।